স্বাগত সবাইকে। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম ডিফারেন্স অ্যাম্প্লিফায়ার বিশেষত টপিকগুলি হচ্ছে আমাদের উইকে কভার করার কথা ছিল। জাস্ট এক উইকের জন্য আমরা কভার করি নাই। আমরা এই উইকে কভার করে আমাদের পরবর্তী টপিক যেটা ফিল্ডটা সেখানে চলে যাব এবং সেখানে যাওয়ার লাস্ট টপিক হচ্ছে আমাদের এই ইনস্ট্রুমেন্টাল অ্যাম্প্লিফায়ার। তো ইনস্ট্রুমেন্টাল অ্যাম্প্লিফায়ারের ইউজটা কি? ইউজটা হচ্ছে যে সাপোজ আমার অতি ক্ষুদ্র কোনো একটা মেজারমেন্ট পারফরম্যান্স চেঞ্জ আসছে, এই চেঞ্জটাকে আমি আরেকটু অ্যামপ্লিফাই করে সুন্দরভাবে দেখতে চাচ্ছি, তখন হচ্ছে আমার এই ইনস্ট্রুমেন্টাল অ্যামপ্লিফায়ার গুলো ইউজ হয়। ধরেন কোন একটা কোষ, ওইটার মধ্যে আমি গ্লুকোজ লেভেল মাপতেছি, হ্যাঁ, তো ওইখানে 1 ন্যানো মিলিমিটার থেকে 2 ন্যানো মিলিমিটার কোন একটা কিছু চেঞ্জ হয়েছে, এটা আমি ট্রান্সডিউসার দিয়ে ভোল্টেজ আকারে দেখতে চাচ্ছি। ট্রান্সডিউসার তো সবাই চিনি, তাই না? কোন একটা ফিজিক্যাল পরিমাপকে সে ভোল্টেজ আকারে প্রকাশ করছে। সো এই মিলি ভোল্ট বা ন্যানো ভোল্ট আকারে একটা চেঞ্জ আসছে। সো এইটাকে তখন আমি কি করব? এই ইনস্ট্রুমেন্টাল অ্যাম্প্লিফায়ার দিয়ে বর্ধিত করে আমি জিনিসটা একটা বড় ডিজিট আকারে দেখব। এটা হচ্ছে বেসিক্যালি ইনস্ট্রুমেন্টাল অ্যাম্প্লিফায়ারের কাজ। এটা হচ্ছে মেজারমেন্ট পারপাসে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়, যাতে আমার আউটপুটের ভ্যালুগুলো একটু বর্ধিত আকারে আসে, যাতে আমার ক্যালকুলেশন বা মেজার করতে সুবিধা হয়। এটাই ছিল ইনস্ট্রুমেন্টাল অ্যাম্প্লিফায়ারের মূল উদ্দেশ্য, অন্যতম উদ্দেশ্য। এছাড়া বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়, আরো অনেক অ্যাপ্লিকেশন আছে, আমরা স্ট্রাকচারটা পরে একটা অ্যাপ্লিকেশন দেখব। তো এই ইনস্ট্রুমেন্টাল অ্যাম্প্লিফায়ার বেসিক্যালি তিনটা অপেম্প নিয়ে গঠিত, হ্যাঁ। অপেম্প গুলো যদি আমরা বোর্ডটা তো আসছে না টিভিটা, यस স্যার, আচ্ছা, এইখানে যদি দেখো, এখানে দুইটা অপেম্প আছে, তাই না? আর এখানে ফাইনাল একটা দুটো অপেম্পের আউটপুট এখানে আসছে। কনফিগারেশনটা খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আর এখানে একটু খেয়াল করো, এই কনফিগারেশনে এইটা কোন ইয়াতে যুক্ত আছে, কনফিগারেশনে যুক্ত আছে, মানে এই অপেম্পটা ইনভার্টিং নাকি নন ইনভার্টিং? নন ইনভার্টিং, ঠিক আছে। পাশাপাশি এটা অন্যতম একটা চেনা সার্কিট, ওর নাম কি সার্কিটটা? ভোল্টেজ ফলোয়ার সার্কিট, তাই না? এইখানে ভোল্টেজটা এখানে আউটপুট চলে গেছে, তাহলে ইনপুটে যে ভোল্টেজ হচ্ছে V2, এই ভোল্টেজটা এখানে আসছে এবং এই ভোল্টেজটাকে আমি এখানে পাবো না, তাহলে এটা একটা ভোল্টেজ ফলোয়ার সার্কিট এবং সেটা কি নন ইনভার্টিং কানেকশন, মানে নন ইনভার্টিং কানেকশন দিয়ে তবে ভোল্টেজ ফলোয়ার সার্কিট। আচ্ছা, এটাও কি সেম কনফিগারেশন? তাহলে এখানে V1 পেলাম, এখানে V2 পেলাম, তাহলে এখানে যে ভোল্টেজটা এটা কি V1 না, আর এখানে যে ভোল্টেজ VB এটা কি V2 না? একদম ক্লিয়ার। আর ওদের 2 R4 যেটা R4 এর মধ্যকার ভোল্টেজ ডিফারেন্স কত? VA মাইনাস VB, এবং আমি এখানে একটা আউটপুট ভোল্টেজ দেখলাম, সেটা কি V02 আর এখানে হচ্ছে V01। ক্লিয়ার? এই কনফিগারেশনটা শেষ নেক্সট। সো এখন স্যার এখানে উপরেও কোনো কারণ R1 R2 নিচেও R1 R2, হ্যাঁ সেম ভ্যালু, ওকে। কনফিগারেশন এরকম R1 R2 R1 R1 আর হচ্ছে R3 R3 এবং মাঝখানে হচ্ছে R4, দুই ভোল্টেজের মধ্যে ডিফারেন্স। আচ্ছা, আর এটা যেটা নন ইনভার্টিং ভোল্টেজ ফলোয়ার গেল, এই ভোল্টেজটা এখানে আছে। এখন হচ্ছে আমাদের খেলা শুরু হবে। আমি এখান থেকেই ইয়াটা ডেরিভেশনটা দেখেন, এটা এই ভোল্টেজ গুলো ফলোয়ার, এই ভোল্টেজ ফলোয়ার না, এইখানে যে ভোল্টেজটা হবে, এই ভোল্টেজটা এখানে আছে, কোনো ফিডব্যাক নেই। ফিডব্যাকের এই অ্যাসাইনমেন্ট সময় দিছো, ফিডব্যাক আর এখানে ফিডব্যাক হিসেবে কাজ করতেছে না। আর ফিডব্যাক হিসেবে কাজ করতেছে। ফিডব্যাক কি বলতো? R2 এখানে ফিডব্যাক পেয়েছে, আউটপুটের একটা অংশ যখন ইনপুট সাইডে আসবে এবং প্রতি মুহূর্তে সেটা নতুন করে অ্যাড হতে থাকে, সেটা হচ্ছে ফিডব্যাক। এখানে তো আসার কোনো উপায় নেই, আর বি তেই আমরা এই করতেছি স্যার। না ফিডব্যাক সিস্টেমটা কি? ফিডব্যাকের জন্যই বলছিলাম আউটপুট স্যার বিবি আউটপুট মানে আসতেছে, তুমি একটু বুঝছো, অস্থির হয়ে গেছে। চেনা টপিক তো এখন দেখো, এখন আমি এটা কি হলো আবার না, এখানে একটু আমরা দেখি। তাহলে we recognize the amplifier A3 কোনটা ছিল ওটা এখন এটা না। তো দেখো আবার ছবিতে আসি, এই জন্য বলছিলাম অ্যামপ্লিফায়ার কি এটা A3 না? यस স্যার।
এর এর আউটপুট কি হবে বলো তো আউটপুটটা B not. ভি নট এই ভি নটটা কি হবে আগে ডিফারেন্স অ্যামপ্লিফায়ার বলেছি না Yes, sir. এখানে আউটপুটটাতে দেখো নন ইনভার্টিং এ সরি ইনভার্টিং এর সাথে কি একটা সোর্স আছে না এখানে V01 Yes, sir. আবার নন ইনভার্টিং এখানে একটা কি আছে V02 Yes, sir. তাহলে এটাকে ডিফারেন্স অ্যামপ্লিফায়ারের মতো ইউজ করতে পারবো না এবং ডিফারেন্স অ্যামপ্লিফায়ার থেকে যদি আমি ফর্মুলা দেখি ফর্মুলাটা কি ছিল দেখো এরকম একটা ফর্মুলা আসার কথা R2/R1 into V2 minus sorry V02 minus V01 ডিফারেন্স অ্যামপ্লিফায়ার যদি করে থাকো So, যদি ওই যে রেশিও গুলো প্রপোর্শনাল এই তো এই জন্য তো R1 R2 R1 R1 R2 R2 টা সমান রেখে হয়েছে একসাথে রেশিও এটা থেকে বুঝে গেছেন স্যার ওটার স্লাইডলি কোনো দেওয়া হয়েছে এটাই বই যেটা দেওয়া আছে বই যা আছে এটা নতুন করে স্লাইড করে দাও বইটা পড়ে আর এখন থেকে বই করতে হবে হ্যাঁ বুঝাও না এই ইকুয়েশন হ্যাঁ ওটা এইটা ইকুয়েশন ফাইনাল ইকুয়েশন এটা আছে কিন্তু এটা আমাদের মনে রাখতে ফাইনাল ইকুয়েশন দিয়ে মেথড হ্যাঁ আগে তো খালি ছবি দিছিলাম মেজারমেন্ট ইয়া ম্যাথ থাকবে ডিফারেন্স দিয়েও ম্যাথ থাকবে ইনস্ট্রুমেন্টাল দিয়েও ম্যাথ থাকবে ওকে ডেরিভেশন থাকবে না মানে প্রমাণ থাকবে না এগুলি দিয়ে শর্ট কোশ্চেন থাকবে স্যার একটা নাম পড়াছেন হ্যাঁ গত ক্লাসে ম্যাথ করাইছি না ডিফারেন্স সিম্পলিফায়ার দিয়ে ফাইনাল কিন্তু কঠিন হবে ফাইনাল কিন্তু ভালো কঠিন হবে ফিল্টার দিয়ে যে পেছানোটা পেছাবো ফিল্টারের মতো হয়ে যেত স্যার আপনি এখনো আমাদের রেয়ার পরীক্ষা নেবেন না হুম? ওই যে আপনার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে ওরে বাবা রে এত বড় পরীক্ষা ওইটা আমি বলছি কি কেউ যদি ফিক্স করে ডিজাইন করতে পারো ভালো ডিজাইন করতে পারো মানে নরমাল ডিজাইনটা যে আমি আবার ভুল শুধরাই দিলাম মানে ডিজাইন আমি দিব তুমি করে নিয়ে আসবা এবং অ্যাকুরেট পাবে আমি ওরে হচ্ছে আমরা কি স্যার আপনার সাথে যোগাযোগ করবো তোমাদের পরে মাত্র তো শুরু হয়েছে তোমাদের আরেকটু বড় আর এক সেমিস্টার যাক পরে হচ্ছে সার্টিফিকেটের সাথে ইয়ে কিন্তু 12 ব্যাচে আর 11 ব্যাচে আমি কাজ দিতেছি একজনও অ্যাপসটা দিয়ে এখানে জমা দেয় না আর এক মাস সময় আছে কি স্যার কিসের প্রজেক্ট তো কনফারেন্সে একটা অ্যাটেন্ড করার জন্য বলছিলাম না ও অ্যাপসটা জমা দিতে অ্যাটলিস্ট কিছু ছবি দিয়ে অ্যাটলিস্ট তুমি কনসেপ্টটা আনো আর দুই একটা ছবি ম্যানেজ করো তাহলে তো তুমি কনফারেন্সে অ্যাটেন্ড করতে পারবে স্যার চেষ্টা করবো তাহলে এক মাসের কম সময় আছে 20-25 দিন আছে জি আমি অতি শীঘ্রই আপনাকে একটা তাহলে মানে একটা আউটপুট দেখাইতে হবে তাইলে ওটা নিয়ে অ্যাবস্ট্রাক্টে যাওয়া যাবে বুঝছো আরে অ্যাবস্ট্রাক্ট তোমার অ্যাকসেপ্ট হলো এখন তোমার কাজ হয় নাই তো তোমার সত্যি করে মানে ইয়া করবে না কনফারেন্স অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে? আর বাকি রে কি অবস্থা সংস্কৃত ও হলো কি বুঝায় যে কাজ করতেছে আর কোনো খবর নেই ও তোমার সাথে কে স্যার স্যার এসব নিছি তো এসব কই জানি না স্যার কাল আজকে রাতে ফোন দিয়ে ভাই কোথায় কোনটা আনন্দ করে স্যার আজকে রাতে ফোন দিয়ে বলে আমি খুব বিজি এসব কি করতেছে জানি না স্যার কোনটা আনন্দ করে বাকিদের কাহিনী বুঝলাম ঘুরতে ঘুরতে গেছে অনেকে এসব গেল তোমার স্যার কি এসাম গত ক্লাসে আসছিল শেষের দিকে হ্যাঁ মানে একদম লাস্টের ক্লাসে ছিল স্যার লাস্টের ক্লাসের লাস্ট আওয়ারে স্যাটারডেতে না সিরিয়াস না হলে তো হবে না এই যে তোমাদের যে কনফারেন্সের কথা বলতেছি এটা জাস্ট অ্যাবস্ট্রাক্ট জমা দিয়ে এটা আমার কোনো লাভ লস কিছু নেই মানে আমার হচ্ছে নিজের কারণে আমি নিজে আসছি এটা আমি খালি বলতেছি যে এটা করলে তোমাদের নিজের লাভ হবে এই জন্য। এটা এমন না যে তোমার এখানে ইয়া দিয়ে খুব যে স্যার আমরা তাহলে প্রজেক্টে ফিল্ডে মরে যাচ্ছে। স্যার আমি ক্লাসে মনে ছিলাম না। তুমি ছিলে না তোমার দরকার নাই ক্লাস তুমি একটু শুনে শুনে কথা বলো আমি এটা আর 2 মাস আগে থেকে বলতেছি যখন কোর্স শুরু হয়েছে গ্রুপে আমি ইয়া পাঠাই রাখছি কেউ দেখে আর দিন তো খবর দেখেছি খবর নেই ব্যাপার কি হচ্ছে এন্ট্রি ফিস 1500 টাকা আরে তুমি দাও না ভার্সিটি থেকে তখন 50% এর একটা ব্যবস্থা করা যাবে যে সাথে পনেরোশো টাকা মানে। আর এখানে গেলে হচ্ছে আমাদের প্রবিধি স্যার খুব খুশি হবে এই হচ্ছে কি আমাদের এই কনফারেন্সটা হচ্ছে কি বাংলাদেশ ইলেকট্রনিক সোসাইটি আয়োজিত যেখানে হচ্ছে আমাদের প্রবিধি স্যার একটা অনারারি মেম্বার উনি কিন্তু হচ্ছে অ্যাটমিক এনার্জি কমিশনের চিফ সায়েন্টিস্ট হিসেবে ছিলেন স্যার আপনি যেটা কথা বলতেছেন এটা তো আমি করবো ভাবছিলাম আমি এই বিষয়ে শিবলি স্যারের সাথে কথা বলছিলাম না
তখন টাকা দিয়ে রেজিস্ট্রেশন করাবে। বুঝা গেছে? তুমি একটা জিনিস পাঠিয়ে দিলা, টাকা দিয়ে পাঠাতে হবে না। মানে তুমি ধরো ইসমাইল একটা প্রজেক্ট করছে, এই প্রজেক্টটা সে পেপার আকারে বের করছে এবং সে অ্যাবস্ট্রাক্ট মানে কি মূল কি কাজ করছে এটা যে সারসংক্ষেপ পাঠাবে। এটা যে ও যখন পাঠাবে কোনো ওনারা বাছাই করবে, ধরো 400-500 কাজ আসবে, এর মধ্যে থেকে বাছাই করে 100টা বা 150টা কাজ তারা সিলেক্ট করবে। তো ওই যে সিলেক্ট হবে, যাদের সিলেক্ট হবে তারা টাকা দিয়ে তখন প্রেজেন্ট করতে পারবে। তারপর স্যার করলে তার লাভ কি হবে? করলে হচ্ছে একটা বই প্রকাশিত হবে, সেখানে তোমার এই অ্যাবস্ট্রাক্টটা থাকবে এবং তোমার নাম থাকবে, আর তুমি যে একটা কনফারেন্সে অ্যাটেন্ড করছো এটা একটা সার্টিফিকেট থাকবে। এটা আমি অ্যাড করতে পারবো স্যার? হ্যাঁ, এটা তুমি তোমার লিংকডইনে অথবা অ্যাড করতে পারো। ওকে, এছাড়া অপরচুনিটি আছে, এখানে তোমার বেস্ট প্রেজেন্টার হওয়ার অপরচুনিটি আছে। তারপর হচ্ছে পেপার প্রেজেন্ট করা তো আসলেই তোমার একটু টাফ কাজ, এখান থেকে শুরু করি হাতে করে। এটা একটা ন্যাশনাল লেভেলের কনফারেন্স, সো একটু ধরো ইন্টারন্যাশনাল হচ্ছে একটু রিল্যাক্স হবে আর কি। কিন্তু তোমার একটা ওরা প্র্যাকটিস কি আজকে থেকে আমার নলেজটা চুরি করবে না? মানে আজকে যদি বেশ তুমি তো পাবলিশ করলে নলেজ কেন চুরি করবে? পাবলিশ করলে তো তোমার নলেজ মানুষ দেখবে, তাই না? আচ্ছা, সো এখানে আউটপুটের ইকুয়েশনটা কি আসছে? ডিফারেন্স অ্যামপ্লিফায়ার দিয়ে বলতে পারি। আমি হচ্ছে শুরু থেকে মানে একবারে লাস্ট থেকে আগাচ্ছি, হ্যাঁ, ব্যাকওয়ার্ড থেকে ফরওয়ার্ডে বলতে পারবো। এখানে দেখো, তাহলে এখানে আউটপুট আসবে কি? এই V01 আর V02 না, এর যে ডিফারেন্স অ্যামপ্লিফায়ারের মধ্যে দিয়ে এখানে একটা গেলে যেখানে ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করে এরকম করা যায়, আবার এখানে হচ্ছে কি নন ইনভার্টিং এর কানেকশন যায়। সো ডিফারেন্স অ্যামপ্লিফায়ারের জন্য আমি ভি আউটপুটের ইকুয়েশনটা কি বলতে পারি? এইটা, তাই না? ভি আউটপুট সমান সমান হচ্ছে R2/R1 ইনটু V02 মাইনাস V01, ঠিক আছে? এখন আমার উদ্দেশ্য কি V02 আর V01 টা বের করা, ওদের ডিফারেন্সের কাহিনীটা বের করা, ঠিক আছে? এখন দেখো, এখন যদি আমি V01 আর V02 বের করতে চাই, V01 কোনটা? এটা, আর V02 কোনটা? এটা। ওদের ডিফারেন্সটা কি হবে? V01 এই V01 আর V02 এর ডিফারেন্স কি? ওদের মধ্যকার ভোল্টেজ ড্রপটা না, বলতে স্যার তাই না? দুইটা পয়েন্টের মধ্যকার ভোল্টেজ ডিফারেন্স কি হবে? ধরো এটা একটা সার্কিট, হ্যাঁ, এখানে হচ্ছে একটা সার্কিট, একটা ভোল্টেজ V1 গেল, হ্যাঁ, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স এবং এখানে তোমার আরেকটা রেজিস্ট্যান্স, যেখানে তুমি ভোল্টেজটা মাপবে V2, ক্লিয়ার? তাহলে V1 আর V2 যদি আমি বিয়োগফল বলি, V1 V2, তখন কি হবে? এটার মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপ, এটার মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপ, এটার মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপ, এই তিনটা যোগফল না, এটা বিয়োগফলটা। তাহলে এটার মধ্যে যদি I কারেন্ট যায় এবং এটার ভ্যালু হয় R1, R2, R3, তাহলে V2 কত হবে? I plus R1, R2 plus R3 না? দুই পয়েন্টের মধ্যকার ডিফারেন্সটা কি হবে? ওদের মধ্য দিয়ে রেজিস্ট্যান্স এবং কারেন্টের গুণফল হবে। কেভিএল দিয়েও বলতে পারো, যে নরমাল কমন সেন্স দিয়ে বলা যায়। আচ্ছা, সো তাহলে এখানে V01 আর V02 ওদের মধ্যকার ডিফারেন্স কি হবে? ওদের মধ্যে সেম কারেন্ট চলে গেছে না? কারেন্ট চলে গেছে। এখন তুমি বোকার মতো বলো না এদিক দিয়ে কারেন্ট গেছে, এদিক দিয়ে কারেন্ট যাবে? পারবে? কেন যাবে না? ভোল্টেজ সবার কথা শুনলে তো ওটাই বলতে হবে, এখানে কারেন্ট যাবে না কেন? অবশ্যই যাবে। স্যার এটা হলো ভোল্টেজ ফলোয়ার সার্কিট স্যার। এখান দিয়ে কোনো কারেন্ট যাবে না, কারণ হচ্ছে অপ অ্যাম্প দিয়ে কি কোনো কারেন্ট প্র্যাকটিক্যাল হবে, আইডিয়াল স্যার দেওয়া আছে। বুঝে গেছে? তাহলে কারেন্ট কি একটাই যাবে না? জি স্যার। এখানে কি কারেন্টের ভ্যালু ওইখানে কারেন্টের ভ্যালু চেঞ্জ হওয়ার কোনো হিসাব আছে? না না, কারণ এর দিকে কোনো কারেন্ট যাচ্ছে না। তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কি হবে? I * R3 প্লাস R4 প্লাস R3 না? আমি যদি সুন্দর করে সাজিয়ে লিখি, I * 2R3 প্লাস R4, দেখা যায়? তাড়াতাড়ি বললাম, বুঝলি নাই? আমি এর প্রশ্ন করেছি। বুঝে গেল? আচ্ছা, সো এটা আসছে, এই দেখো V01 মাইনাস V02, বুঝছি কি? ডিফারেন্স আমাকে পাঠিয়েছে স্যার দেখার জন্য কি হয় ক্লাস। আর 20 টা ক্লাস তো লাগে 20 টা লাগে। হোয়াটসঅ্যাপে যে ক্লাস করতে আসে, আমার কাছে সব পড়তে আসে, কি দেখা ঠিক আছে, আসছে তো পড়াই। তো তোমাদের ইচ্ছা হলো কোনো টপিকের সম্বন্ধে থেকে আনলো পড়াই। তো এখানে V01 মাইনাস V02, এটা I * R3 প্লাস R4 প্লাস R3, ওকে?
তাহলে এতটুকু বুঝলাম। তাহলে এখান থেকে I = 2r3 plus r4 গেল। দেখো একটু কোশ্চেন মিলে দেখো। স্যার সেখানে বাইকের তো লিখুন না কিসের না আউটপুটে ইকুয়েশন কি ছিল v02 আর v01 ওদের ডিফারেন্সটা আমার বের করতে হবে। মানে কত এটা তো আমি জানি v0 সমান r2/r1 এটা এইটার ভ্যালুটা আমার বের করা দরকার। এটার ভ্যালুটা হচ্ছে এটা আসছে এখানে দেখো I কিন্তু এখন আননোন আইটারও আমি একটা ইকুয়েশন নিয়ে আসি। I এর ইকুয়েশনটা আমার দেখা যাবে আসছে তো। এখন দেখো তাহলে I একটু আগে আমার I কে আননোন না, এখন I এর ইকুয়েশনটাকে কিভাবে আনতে পারি? অপ এম্প তো I দিয়ে কোন আমার কাজ নেই আসলে, কেন I তো আসলে ঝামেলা অপ এম্প বলতে গেলে দেখেন আমি ভোল্টেজ দিয়ে আনবো। তাহলে এখানে I টাকে আমি কি বলতে পারি? I দেখো এই যে v01 v02 তারপর v01 va vb v02 ওদের মধ্যে I টাকে পাস হচ্ছে না রেজিস্ট্যান্স বিলং করছে। তাহলে এই R4 যেটা R4 এর দুই পাশে ভোল্টেজ কত? va আর vb না? এবং v আর vb কে v2 আর v1 এর সমান না? va টা কি v1 এর সমান, vb টা কি v2 এর সমান? এখন R4 এর মধ্যে R4 এর দুই পাশে ভোল্টেজ পার্থক্য কত? va আর vb। VA minus VB হ্যাঁ তাহলে R4 এর মধ্যে কারেন্টটা কি? I কারেন্টটাই না? তাহলে এই কারেন্টটা কত হবে? va - vb / R4। তাহলে এই কারেন্টটাই কি? I না? এবং va আর vb মানে কি? v1 আর v2। ক্লিয়ার? তাহলে va - v / R4 এটাকে হচ্ছে v1 - v2 / R4 এরকম করে আমি লিখতে পারি। তাহলে I এর ভ্যালুটা আমি পেয়ে গেছি। I এর ভ্যালুটা ওই আগের ইকুয়েশনে বসাই দাও। ইসমাইল দেখো তো কি আছে। এই জিনিসটা এসে পড়ে। বুঝছো? মিরাজ করে ছবিটা একটা বসে দিই। সো ওই ইকুয়েশনটা উঠাতে পারি। ওই যে I এর ইকুয়েশন লেখো নাই? এখানে রাখো না স্যার। হ্যাঁ হ্যাঁ এটা R3 প্লাস R4 এটা 2R3 এর। হ্যাঁ এটা ইকুয়েশনটা ছিল না? তাহলে এখন এখানে I এর ভ্যালুটা বসো। তাই না? এখন এইটাই কি? এতটুকু ভ্যালুটা কি? v02 - v01 না? এই v02 - v01 এর ভ্যালুটা একবারে শুরুর ইকুয়েশনে বসাই দাও। শুরুর ইকুয়েশনে বসালে কি আসবে দেখো। শুরুর ইকুয়েশনটা কই গেল? আচ্ছা নিচে এটা। এই যে একবারে শুরুর ইকুয়েশনে v02 - v01 এটা যদি বসাই দাও তাহলে যে R2/R1 আর এখানে কি ভ্যালুটা বসে যাচ্ছে? v02 - v01 এই ভ্যালুটা কত আসছে? এতটুকু না? এটা না? এই যে v2 - v1 এটাকে তুমি আলাদা করে ফেলো R4 টাকে নিচে আনো। দেখো ক্যালকুলেশন একটু আছে। বিয়ারটা ক্যালকুলেশন আছে। তাহলে এটা তুমি পেয়ে যাচ্ছ আর একবারে শুরুতে যে v0 সমান কি করছিলা? R2/R1 v02 - v01। তাহলে ওইখানে যদি v02 - v01 বসায় দাও এই জিনিসটা বসে যাচ্ছে। তো ইনস্ট্রুমেন্ট অ্যামপ্লিফায়ারের আউটপুটের ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? এইটা। এইটা অবশ্যই মনে রাখা এবং মুখস্থ রাখা লাগবে। বুঝা গেছে? সার্কিটের ভ্যালু দেওয়া থাকবে না R3 R4 সার্কিটের ভ্যালু দেওয়া থাকবে 1 ওহম 2 কিলো ওহম 3 কিলো ওহম। তখন তুমি হিসাব করে জিনিসটা লিখো। লাস্টে এটা তো ইকুয়েশন শেষ তাই না? হ্যাঁ এটাই তোমার আউটপুটের ইকুয়েশন। এটাই ডেরিভেশন। নাকি ডেরিভেশন দিব? না ডেরিভেশন দিব না ডেরিভেশন এটা আসলে ওরকম যায় না। এটা যে ম্যাথ আছে স্যার আগের গুলো ডেরিভেশন ভালো ছিল। আগেগুলো তো ডেরিভেশন এটা লাগবে। মিডে বুঝা গেছে? আচ্ছা এখন হচ্ছে এই হিসাব করে স্যার মনে 80 টাকা মাধুর এটা হিসাব করো ম্যাথ করো এটা পরীক্ষা আসলে এরকম করে থাকে
চিনতে হবে সার্কিটটা কি, বুঝে গেছে? মিলে না? কি মিলে না? একই সেন্সার নাকি দেন না? স্যার মাঝখানে আমরা মাঝখানে থাকলে তো কোনো সমস্যাই নেই। তাহলে এখানে যে ভোল্টেজ, এখানে সেম ভোল্টেজ এবং দুটো কি ডিফারেন্স অ্যাম্পলিফায়ারের সূত্র বসাই দেব। ডিফারেন্স অ্যাম্পলিফায়ারের সূত্র বসালে এই জিনিসটা এসে যাচ্ছে, এখানে ভোল্টেজ হয়ে যাচ্ছে ডিফারেন্স এই ডিফারেন্স অ্যাম্পলিফায়ারের সূত্র কি ভুলে গেছো? না স্যার ওই যে R1 বাই R2 বাই R1 being not B02 মাইনাস B01 তাহলে এখানে B02 কোনটা এটা, এখানে যে ভোল্টেজ এবং B01 কোনটা এটা না? Yes, sir. দেখো বসাও বসাও। একটু ডিফিকাল্ট আছে, একটু তাড়াতাড়ি গেছি, কিন্তু একটু বাসায় বসে চিন্তা করতে হবে। জাস্ট তোমাদের ডিফারেন্স অ্যাম্পলিফায়ার আর ইনস্ট্রুমেন্ট অ্যাম্পলিফায়ারটাই লাগবে ফাইনালের জন্য। তাহলে এটা শেষ, এরপর আমরা ফিল্টার সার্কিট আসবো। এটা থাকলে হচ্ছে ছড়ানো ছিটানো আগে বসতে থাকবে, এক সেট আকারে আসবে। ঠিক আছে? হয়তো কোনো সেটে 4 মার্ক, কোনো সেটে 3 মার্ক এরকম করে আসবে। বুঝো না নাকি? এটা ফার্স্ট ইনভার্টিং থেকে গেছে, কিন্তু বলতেছে নন ইনভার্টিং। এটা নন ইনভার্টিং। এইখানে যে ভোল্টেজটা, এখানে কি সেম না? Yes, sir. এখানে যে ভোল্টেজটা, এখানেও তো সেম। Forward. তাহলে এইটাতে দেখো যে আবার ভোল্টেজ ডিভাইডার মতো হয়ে যাচ্ছে ডিফারেন্স অ্যাম্পলিফায়ারে, আবার এখানে কি ইনভার্টিং প্রান্তে হয়ে যাচ্ছে। তাহলে এখানে মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নাই। ইনভার্টিং এর মতো হয়। এই জন্য কি আমরা জিনিসটা ডিফারেন্স অ্যাম্পলিফায়ারের ফর্মুলাতে করে দেব, বুঝছি? সো এখানে হচ্ছে জাস্ট V0 টু V01 এটা তো দেওয়াই আছে, এটা বসাবা, বসিয়ে হচ্ছে তুমি এখানে আনবা। এখন এটা তাৎপর্যটা কি দেখো, একটা ভোল্টেজ ছিল কত 8.01 আর একটা আসছে 8, তাহলে পার্থক্য কত 0.01। এখন আউটপুটে দেখো ভোল্টেজটা কত আছে। নরমালি যদি আমি ক্যালকুলেশন করতাম তখন কত আসার কথা 0.01 আসার কথা, তাই না? দেখো ক্যালকুলেশন করে কত আসে, দ্বিগুণ হয়ে যাবে, মানে অ্যামপ্লিফাই হবে। স্যার যেহেতু এখানে এই ইকুয়েশনে যেটা R4 কিছু নাই, R4 না R4টা নাই, এই জন্য ওই ফর্মুলাটা বসবে, ওটা বসবে না। এটা বলবে। কেন বলবে না তো বুঝছো? তোমার ভোল্টেজটা কিন্তু চলে যাচ্ছে। হ্যাঁ। যখন R4 ছিল তখন আবার ওর মধ্যে দিয়ে কারেন্টটা প্যাচ করাই দিচ্ছিল, যেন আমরা কারেন্ট আবার বের করে সূত্র বসেছি। আর এখন আর ওদের মধ্যে কানেকশন নাই, সো আলটিমেটলি আমার বের করা দরকার নেই। ওদের মধ্যে কানেকশনটা অ্যাড করা হয়, ওদের অ্যামপ্লিফাই পাওয়ারটা বের দেখবা যে ওদের R2 আর R1 এর সাথে একটু প্লাস 1 প্লাস R3 বাই R4 এরকম একটা টার্ম এর আছে। তুমি যদি ইনস্ট্রুমেন্টালে যেটা করছো, ইনস্ট্রুমেন্টালের ফর্মুলাটা দেখো, নরমাল ডিফারেন্স কি R2 বাই R1 ইনটু V2 মাইনাস V1, কিন্তু ইনস্ট্রুমেন্টাল করার পরে কি 1 প্লাস 2R3 বাই R4, মানে আরেকটা অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর আমার বেড়ে যায়। মানে এটা আর অ্যামপ্লিফিকেশন করা লাগে, তাহলে দুটোর মধ্যে একটা রেজিস্ট্যান্স দিয়ে তুমি ওইটা অ্যামপ্লিফিকেশন করতে পারবে। বুঝে গেছে? তোমার সার্কিট যখন ডেভেলপ হয়, একটা সার্কিট থাকে ওর মধ্যে একটা ইন্ডাক্টর বা ক্যাপাসিটর লাগাই, দেখে যে আউটপুটে কোনো চেঞ্জ আসছে, এরকম করে করেই বেসিক্যালি একটা সার্কিট ডেভেলপ হয়। বুঝে গেছে? ধরো যখন তোমরা রেকটিফায়ার করছো, ফুল ওয়েভ করছো, হাফ ওয়েভ করছো, ট্রান্সফরমার কাপড় হাফ ওয়েভ করছো, তো প্রত্যেকটা হচ্ছে কি একটার পর একটা ডেভেলপ হয়ে এরকম যাচ্ছে। দেখো কত আসে? স্যার ঠিক আছে অ্যান্সার ঠিক আছে, মানে জানছো তুমি? স্যার। অ্যান্সার তো ঠিক আছে, তো বই লেখাই গেছে। ওটা লেখা আছে। ভোল্টেজ কত? ভোল্টেজ কত? ভোল্টেজ হচ্ছে 20 হিসাব করো। মিলিভোল্ট 20 মিলিভোল্ট কেন? হ্যাঁ 20 মিলিভোল্ট হবে। R2 বাই R1 কত? R2 বাই R1 ইনটু V02 মাইনাস V01, তাই তো? স্যার এখানে V02 কত? 8.
0.01 স্যার 0.2 ভোল্ট আর 0.2 এর হচ্ছে না স্যার মানে 2 into 0.01 হ্যাঁ স্যার তাই না তাহলে আমার কত হয়ে যাচ্ছে দ্বিগুণ হয়ে যাচ্ছে ভোল্টেজ ডিফারেন্সটা তারপরে এটার মধ্যে যে চালনা করলে হ্যাঁ তাহলে 20 মাইক্রোঅ্যাম্পিয়ার এখন দেখো তোমার এটা যদি আমি 400 দিই তাহলে কি 20 গুণ বেড়ে যাচ্ছে না ইয়েস স্যার তাহলে ধরো আমার ভ্যালু পার্থক্য কত ছিল জাস্ট 0.01 যেটা আমাদের ক্যালকুলেশন করা টাফ ছিল এখন আমি ওর অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টরটা যদি বাড়িয়ে দিই তখন স্মল ভ্যালু চেঞ্জটা আমি বুঝতে পারবো আচ্ছা ওর মধ্যে স্মল ভ্যালু কোনটাই আছে 2 into difference টা ধরো একটা কোন একটা কি বলবো একজন পেশেন্ট না কি দিয়ে বলা যায় ধরো কোন একটা কিছু এমন একটা সিস্টেম যেখানে এই ওয়েভফর্ম পাঠানো হচ্ছে সেম সিস্টেমে এরকম আরেকটা ওয়েভফর্ম পাঠানো হচ্ছে যাতে সিস্টেমটা স্টেবল থাকে এখন ওদের মধ্যে যদি ভোল্টেজ ডিফারেন্স থাকে তাহলে তুমি কি সেম সিস্টেমটা ওইভাবে কাজ করবে ধরো একটা সিস্টেম এরকম সাইনোসয়েডাল ওয়েভে কাজ করতেছে তোমার সেম আরেকটা সিস্টেম থেকে একই সাইনোসয়েডাল ওয়েভ জেনারেশন করতে হবে কিন্তু একই জিনিস আইডেন্টিক্যাল জিনিস জেনারেশন করা সবচেয়ে টাফ তাহলে তুমি আরেকটা থেকে জেনারেশন করলাম তাহলে ওদের মধ্যে কি ডিফারেন্সটা বুঝতে হবে না এখন খুব কাছাকাছি করলা যদি এমন ভাবে ডিফারেন্সটা খুব কম তাহলে সেটা তোমার নিজেরও কিন্তু ইনস্ট্রুমেন্টে ধরা পড়বে না তখন ওদের ডিফারেন্সটা তুমি অ্যামপ্লিফায়ার করে অ্যামপ্লিফাইং করে তখন বুঝতে পারবা যে আসলে ওদের মধ্যে ডিফারেন্স আছে কি নাই ওদের দুজনের ভোল্টেজ যদি 8 ভোল্ট হতো আউটপুটে কি আসতো 0.0 হ্যাঁ কেননা 8 - 8 কত থাকতো 0 ই থাকতো 0 হ্যাঁ অ্যামপ্লিফাইং ফ্যাক্টর যাই দাও 0 ই থাকতো কিন্তু আমার দরকার কি ওদের মধ্যে ডিফারেন্স আছে কিনা সেটা জানা সো এটা যদি 0.8.0001 দাও আর এখানে 8 ভোল্টেজ দাও ডিফারেন্স যেটা আসবে এটা যদি তুমি 400 করে দাও তাহলে কি ডিফারেন্স আছে কিনা এটা তুমি বুঝতে পারতেছো সো এই কাজগুলি হচ্ছে কি ডিফারেন্স অ্যামপ্লিফায়ার হচ্ছে ইনস্ট্রুমেন্টাল অ্যামপ্লিফায়ার গুলি করে দেয় যাতে স্মল ডিফারেন্স গুলো তোমার চোখে আসে কেননা যখন ন্যানো সিস্টেম ডিজাইন করব বা করবা ভবিষ্যতে আমরা ভ্যালুটা ন্যানো সিস্টেম নয় পরবর্তীতে এইগুলোতে দেখবেন যে অতি ক্ষুদ্র চেঞ্জেস স্মল সিগন্যাল চেঞ্জের জন্য অনেক বড় কিছু ইফেক্ট করে দেয় সো এই চেঞ্জগুলোর জন্য হচ্ছে আমরা এরকম অ্যামপ্লিফাইং ক্যারেক্টারিস্টিক্স ইউজ করা হয় বুঝতে পারছেন সো এইটা বেসিক্যালি ছিল আমাদের যে ইনস্ট্রুমেন্টাল অ্যামপ্লিফায়ার এবং ডিফারেন্স অ্যামপ্লিফায়ার ক্লিয়ার আর আরেকটা টপিক আছে CMMR কমন মোড CMRR কমন মোড রিজেকশন রেশিও CMRR এটা হচ্ছে সেলফ স্টাডি এটা সবাই সেলফ স্টাডি করে এটা থেকে হয়তো শর্ট কোশ্চেন করতে হবে ওকে এটা ম্যাটেরিয়ালস দেওয়া আছে স্লাইড ওকে এটা সেলফ স্টাডি করে আমরা ক্লাসে বুঝাবো পরবর্তীতে নাম প্ল্যান বুঝাবো ওকে তাহলে বেসিক্যালি আমাদের অপ অ্যাম্পের কাহিনী শেষ আপনি বলুন স্যার এটা যে বের হয়েছে আমারও একই বের হয়েছে কিন্তু আমি ইউজ করেছি ডিফারেন্স অ্যামপ্লিফায়ার যেটা লাস্ট হ্যাঁ, ক্লাস একই formula। করেছিলাম ওটা দিয়ে কিন্তু এটা কিন্তু সিম্পলি এটা ইউজ করেও বের করা যায় কিন্তু এটা ইউজ করিনি আমি বড় ইকুয়েশনটা ইউজ করেছি একই তো তোমার এটা কোনটার ক্ষেত্রে স্যার বড় ইকুয়েশনে যেটা দেখো বড় ইকুয়েশনে কিন্তু আমি R3 R4 আছে এটা হ্যাঁ কিন্তু এটা সমান করে ফেলছি আমি ওইটাই আর কি সিম্পলিফাই করে এটা হ্যাঁ সিম্পলিফাই করে যে এটা এমন ভাবে থাকে যে দুই পাশে সেম এরপরে সেম এরপর করে দিতে মানে একটা R1 একটা R2 হিসাবে এই আমি যে R2 R1 এরকম তো এখানে যদি ঘোরাতে দেন যদি নিচেরটা 10 20 যদি কি ঘোরা দেওয়া হয় না মানে সেম জিনিসে দাও তাহলে তোমার ক্যালকুলেশন ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস তুমি যদি এখানে একটা রেজিস্ট্যান্স অ্যাড করতা তাহলে এটা তখন কি হতো ইনস্ট্রুমেন্ট মানে ইনস্ট্রুমেন্টাল অ্যামপ্লিফায়ার হইতো এবং এটাই তো ইনস্ট্রুমেন্টাল লেখা আছে ইনস্ট্রুমেন্টে তো ঠিক আছে কিন্তু এটার মধ্যে তুমি যদি আরেকটা রেজিস্ট্যান্স অ্যাড করতা হ্যাঁ তাহলে দেখো তোমার কি চেঞ্জ আসে তোমার এইখানে কিন্তু আরেকটা অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর বের হচ্ছে R3 আছে R4 আসছে তো R3 আর R4 আসছে না জি স্যার তাহলে তোমার আগে ধরো এটাতে যদি তুমি করতেছিলা তোমার অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর তো ভালো আসছিল তুমি ওটার মধ্যে নতুন করে রেজিস্ট্যান্স অ্যাড করো অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টরটা আরেকটু বাড়াই দাও ধরো তোমার ডিফারেন্সটা আসতেছে এখানেও ধরো 0.1001 সেম জিনিসের মধ্যে চালনা করলে কিন্তু এরকমই থাকে অলমোস্ট কাছাকাছি থাকে তখন তুমি ইনস্ট্রুমেন্টাল স্ট্রাকচারের মধ্যে দিয়ে ঢোকাও দেখবা যে অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টরটা
আইডেন্টিফাইটা করা আর একটু অপশনটিক্যালি বুঝা গেছে? এটা- তো এই জিনিসগুলি বেসিক্যালি কি তোমার অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টরটা বাড়িয়ে দিচ্ছে। এটা আমাদের 2 টাইমস বাড়লো। আগেরটা কি ছিল? এটাকে শর্ট করা, দেখো ডিফারেন্স এটাও শর্ট করা, এটাও শর্ট করা, এবং ওদের মধ্যে কোনো কানেকশন নাই। কিন্তু ওদের মধ্যে যখন তুমি রেজিস্ট্যান্স দিয়ে দিলা তখন ওদের অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টরটা আরো 10 গুণ 15 গুণ 20 গুণ বেড়ে যাচ্ছে। কারণ 1 + 2r3/r4, এখন r4 এর চেয়ে যদি r3 টা 10 গুণ করো তাই তো তোমার 20 গুণ বেড়ে যাচ্ছে, 21 গুণ বেড়ে যাচ্ছে এরকম হিসাব করে। সো এই রেজিস্ট্যান্স গুলো কি করতেছে, ওর মধ্যে অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টরটা বাড়িয়ে দিচ্ছে। মানে নরমাল তোমার ডিফারেন্স অ্যামপ্লিফায়ারে কি ছিল, মানে জাস্ট একটা প্রান্তে এরকম রেজিস্ট্যান্স দিয়েছিল, তুমি এইখানে নতুন করে রেজিস্ট্যান্স অ্যাড করে ওই অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টরটা বাড়িয়ে দিচ্ছ। এগুলো হচ্ছে জাস্ট একটা কনফিগারেশন, এরকম করেও অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর বৃদ্ধি করা যায়। ওকে, আর এই জিনিসগুলি একদিনে আসছে তা না, এগুলো হচ্ছে বিভিন্ন রিসার্চ হয়েছে দেখছে। মানে এই রিসার্চগুলির আগে ধরো কেউ রেজিস্ট্যান্স এখানে লাগিয়েছে, কেউ রেজিস্ট্যান্স এখানে লাগিয়েছে, কেউ আবার এখানে একটা ফিডব্যাক দিচ্ছে ভালো আসে না, এখানে একটা রেজিস্ট্যান্স খুব ভালো আসে, কে আবার এরকম করে দ্বিগুণ মান দিচ্ছে আর খুব ভালো আসে না, এরকম করে একটা টাইম দেখতে যাচ্ছে না। এই কনফিগারেশন করলে আউটপুটটা বেটার আসতেছে, অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টরটা বেড়ে যাচ্ছে, তাহলে এটা ঠিক আছে। তখন এটা হচ্ছে একটা রিসার্চ মার্ক হিসেবে অ্যাড করতে হবে। এরকম করে প্রত্যেকটা সার্কিটই এরকম করে ডিজাইন করা। ধরো তুমি যে এই রেকটিফায়ার করছো না, হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার, এরপর হাফ ফুল ব্রিজ রেকটিফায়ার, এরপর ফুল ওয়েভ ট্রান্সফরমার ট্যাপড রেকটিফায়ার। সেন্টার ট্যাপ ট্রান্সফরমারটা তো সেন্টার ট্যাপ আর কি যেটা। তো ওইখানে কি ট্রান্সফরমার দিয়ে করা হয় না, তোমার ফুল ওয়েভ রেকটিফায়ার তো আসছে, ফুল ব্রিজ রেকটিফায়ার যেটা, মানে এরকম প্যাটার্নে অ্যাড করে না, এরকম একটা ভিজের মতন হয়ে যায়। আবার আরেকটা কি ছিল তোমার সেন্টার ট্যাপ, যেটা হচ্ছে ট্রান্সফরমার দিয়ে ছিল। তো ট্রান্সফরমার দিয়ে করার পর দেখা গেছে যে আমার এনার্জি লস কম, কিন্তু আবার সার্কিটিং এফিসিয়েন্সি কমে। আবার ব্রিজ রেকটিফাই করার পরে দেখছে এটা বেটার ভালো। মানে এরকম করে ধরা মানে অনেক ওয়ার্ক হয়েছে, তাদের মধ্যে এই জিনিসগুলি বেস্ট হয়েছে, এই সার্কিট ছিল। সেই ইলেকট্রনিক সার্কিট হচ্ছে এরকম একটু করে একটু ক্ষুদ্র ক্ষুদ্র ডিজাইন করে মডিফাই করে একটার পরে একটা আপডেট আসে। ঠিক আছে, আজকে ক্লাস তাহলে এত পর্যন্তই। আজকে ভিডিও অফ করে দেবো।